শ্যামলপুর গ্রামে রীতা আর নীলা দুই বোন বসবাস করত। রীতার বিয়ে হয়েছিল অনেক ধনী পরিবারের ছেলের সাথে, তার কোনো কিছুরই অভাব ছিল না। অন্যদিকে নীলার বিয়ে হয়েছিল গরিব কৃষক রাহুলের সাথে, কিন্তু এই নিয়ে নীলার কোনো আফসোসই ছিল না। সে সবসময় মানিয়ে নিয়েই সংসার করতে চায়। এমনই একদিন, নাও গো, খাবার খেয়ে নাও, তোমার তো আবার তাড়াতাড়ি দোকানে যেতে হবে। হ্যাঁ, খাবো তো। কিন্তু এই সময় একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা রিতা, তোমার বোন ওই গরিব কৃষক রাহুলকে কেন বিয়ে করেছে? ওদের কত অভাব জানো? নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। তোমার বাবা মা এসব কি করে যে সহ্য করে? ওর কথা বলো না তো। ও নিজের ইচ্ছেই দুঃখ কপালে নিয়েছে। বাবা মা তো ওকে ওখানে বিয়ে দিতেই চায়নি। ওই জেদ করে ওই গরিব ছেলেটাকে বিয়ে করেছে। তাই এখন তার ফল তো পেতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছ। এত জেদ করা ভালো না। এই দেখো না, আমরা কত রকমের খাবার খাচ্ছি, ওরা তো এগুলো কখনো চোখেই দেখেনি। শুধু কি তাই, ও একটা শাড়ি পরে সারা বছর কাটিয়ে দেয়, আর আমি প্রতি মাসে ৬-৭টা করে শাড়িই কিনি। তুমি তো আমাকে রাজরানী করে রাখো। যাই হোক, তুমি আর ওর কথা বলো না। ওকে আমার বোন বলতেও লজ্জা লাগে। আমিও তো ওদের কথা বলতে চাই না। মাঝে মাঝে ওদের কথা অনেকেই আমার কাছে বলে, তাই তোমাকে কিছু কথা বলে একটু হালকা হই। যাই হোক, নাও, তুমিও আমার সাথে খেয়ে নাও। এরপর তারা দুজন মিলে খাবার খায়। অন্যদিকে, ওগো, ঘরে তো তেমন বাজার নেই, কিছু বাজার এনে দিতে পারবে? কতদিন আর ধার করে চলবো? অল্প কিছু হলেও নিয়ে আসো, না হলে না খেয়ে থাকতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বাজার করব আজকে। কিন্তু কালকে কি খাবো জানি না। জানো তো নীলা, এই পরের জমিতে কাজ করে আর হচ্ছে না। বেশি টাকা মজুরিও দেয় না, আবার প্রতিদিন তো কাজও থাকে না। এভাবে আর কতদিন চলবো? আমাদের ভাগ্যে যা আছে সেটা তো হবেই। তুমি এত চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। সব পরিস্থিতিই তো মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের। তুমি খুবই ভালো একটা মেয়ে, কিন্তু তোমাকে আমি ভালো রাখতে পারছি না। তোমার শখের কোনো জিনিস তো দূরের কথা, পেটের ভাতও ঠিক মতো দিতে পারি না। তুমি কেন আমাকে বিয়ে করলে? আমি যে তোমাকে কখনো ভালো রাখতে পারবো না। কে বলেছে তুমি আমাকে ভালো রাখতে পারো না? শুধু কি খাবার আর রং বেরঙের শাড়ি গহনা দিয়েই মানুষ সুখী হতে পারে? এক এক মানুষের এক এক রকম চাহিদা থাকে। আমার চাহিদা শুধু তোমার ভালোবাসা পাওয়া, তোমার সাথে সারাটা জীবন একসাথে থাকা। এটাই আমার শখ, এটাই আমার সুখ। তুমি কি সেটা বোঝো না? আমি জানি নীলা, কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে। তবে তোমাকে আর কিছু দিতে পারি আর না পারি, সারা জীবন ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। কখনো ভালোবাসার অভাব বুঝতে দেব না তোমাকে। এভাবেই তারা অভাবের সংসারেও হাসি খুশি থাকার চেষ্টা করে। বেশ কিছুদিন পর একদিন, ও রীতা ভাবি, রীতা ভাবি, আছো বাড়িতে? কি হয়েছে মিনার মা? সাত সকালে এভাবে ডাকছো কেন? ভাবি, তোমার কাছে খুব বিপদে পড়ে এসেছি। দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমার মেয়ে মিনা অনেক অসুস্থ, ওকে কিছু ওষুধ খাওয়াতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। কিছু টাকা ধার দাও না, আমার মিনার বাবা কাজ পেলে শোধ করে দেব। আরে মিনার মা, তোমাকে কতবার বলেছি যে এমন হুটহাট করে টাকা চাইতে আসবে না? তোমাদের মতো গরিব মানুষের জন্য কি আমরা টাকার গাছ লাগিয়ে রেখেছি নাকি, যে যখন তখন টাকা চাইতে আসো? একটু তো লজ্জা হওয়া উচিত। মানুষের কাছে কিভাবে হাত বাড়াও? ভাবি, একবেলা খাবারের কষ্ট করে থাকা যায়, কিন্তু সন্তানের কোনো কষ্ট যে সহ্য হয় না। তাই লজ্জা শরম ভেঙে তোমার কাছে টাকা চাইতে এসেছি। যদি থাকে তো দাও, কিছুদিনের মধ্যেই শোধ করে দেব। শোনো, সন্তানের জন্য যদি এতই কষ্ট হয়, তাহলে নিজের স্বামীকে বলো গায়ে গতরে খেটে টাকা জমিয়ে রাখতে। আমাদের টাকা এত বেশি হয়ে যায়নি যে যাকে তাকে টাকা দিয়ে দেব। তাই যাও, অন্য কোথাও চেষ্টা করো। আমি কিন্তু তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি ভাবি, কিছু টাকাই ধার চাইতে এসেছিলাম। কিন্তু তুমি আমাকে যেভাবে অপমান করলে, সারা জীবন মনে থাকবে। এই বলে মিনার মা চলে যায়। কি গো ভাবি, তোমার মন খারাপ কেন? আর এদিকে কোথায় গিয়েছিলে? কি আর বলবো দুঃখের কথা, তোমার বোনের কাছে কিছু টাকা চাইতে গিয়েছিলাম। আজ দুদিন হলো মিনা অনেক অসুস্থ, তাই ওষুধ কিনতে হবে। কিন্তু তোমার বোন একটা টাকা তো দিলও না, শুধু শুধু অনেক অপমান করলো। আসলে আমাদের মতো গরিবদের বেঁচে থাকাই উচিত না। এমন করে বলো না গো ভাবি, আমাদের কেউ না থাক, ওপরওয়ালা তো আছে। চলো,
আমার বাড়ি চলো। অনেক দিন হলো অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি, আজ আমি সেগুলোই তোমাকে দেব। কিন্তু নীলা, তোমাদের সংসারেই তো অভাব, তোমার কাছ থেকে কি করে টাকা নেব বলো? যেভাবেই হোক আমি দিনগুলো কাটিয়ে নেব, কিন্তু তোমার মেয়ের কিছু হলে যে আমি সেটা মানতে পারবো না। এখন তুমি টাকাগুলো নাও, অন্য কোনো দিন না হয় শোধ করে দিও। এরপর নীলা মিনার মাকে বাড়িতে নিয়ে যায় আর তার জমানো টাকা তাকে দিয়ে দেয়। এভাবেই নীলা তার সাধ্যমতো সবাইকে সাহায্য করার চেষ্টা করত। অন্যদিকে তার বড় বোন রীতা অনেক অহংকারী ছিল। সে গরিবদের একদম সহ্য করত না। এভাবেই কেটে যায় আরও কিছুদিন। এরপর, মা রে, আমাকে কিছু ভিক্ষা দাও মা, কেউ আছো বাড়িতে? কি ব্যাপার? তোমাকে না বলেছি আমার বাড়িতে তুমি ভিক্ষা চাইতে আসবে না, তবুও কেন এসেছো? বড় বাড়ি দেখলে খুব লোভ হয়, তাই না? আমার মনে ছিল না যে এইটা তোর বাড়ি। আসলে বয়স হয়েছে তো, তাই কিছু মনে রাখতে পারি না। আমি চলে যাচ্ছি, তোর ভিক্ষা দিতে হবে না। হ্যাঁ, তাই যাও। বয়স হয়েছে তো ভিক্ষা করো কেন? যত সব গরিব ছোট লোক আমার বাড়ি আসে। এই কথা শুনে বুড়ি মহিলাটি চলে যায়। মা রে, আমাকে কিছু ভিক্ষা দে মা, আমি যে খুব অসহায়। হ্যাঁ বুড়িমা, দিচ্ছি। তুমি এসো, ঘরের ভেতরে এসো, একটু জিরিয়ে যাও। এরপর নীলা বুড়ি মহিলাটিকে ভিতরে নিয়ে যায়। তুই অনেক ভালো মনের মানুষ রে মা। তোর মতো যদি সবাই হতো তাহলে দুনিয়ায় আর কারো ভিক্ষা করে খেতে হতো না। আমার ছেলে মেয়ে কেউ নেই, তাই পেটের দায়ে ভিক্ষা করি, কিন্তু অনেকেই আমাকে এই জন্য খুব অপমান করে। কি বলছো বুড়িমা? তোমাকে কেন অপমান করে? তুমি তো কারো কাছে জামা কাপড় সোনাদানা এগুলো চাও না, শুধু কিছু চাল ডালি চাও, এতেই মানুষ কথা শোনায়। কে এই পাষাণ মানুষগুলো? ওই তো কিছু দূরে একটা বড় বাড়ি আছে, ওখানে একটা বউ থাকে। তার কাছে ভিক্ষা চাইতে গেলেই অনেক কথা শোনায়, তাই ওই বাড়িতে আমি যাই না। কিন্তু আজ ভুল করে গিয়েছিলাম, আমাকে অনেক কথা শুনিয়েছে। একটু টাকা পয়সা আছে বলে নিজেকে অনেক বড় কিছু মনে করে। তুমি যার কথা বলছো সে আমার বড় বোন, তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি ওকে ক্ষমা করে দাও বুড়িমা, আর তুমি সব সময় আমার কাছে আসবে, ও বাড়িতে আর যেও না। তোর মতো এত ভালো মেয়ের বোন ওরকম কেন? তুই কত ভালো, তোর জন্য অনেক দোয়া করি। তুই জীবনে সুখী হ মা, তোর জীবনের সব খারাপ কিছু কেটে যাক। আমি এখন আসি রে মা, বাড়ি ফিরতে হবে আমাকে। ঠিক আছে বুড়িমা, তুমি যাও, আবার এসো। এরপর বুড়ি মহিলাটি ভিক্ষা নিয়ে চলে যায়। এমনভাবে কিছুদিন অতিবাহিত হয় আর নীলা তার মা বাবাকে দেখার জন্য তার মায়ের বাড়ি যায়। এ কি নীলা, তুই এখানে কেন এসেছিস? কেন আপা, আমি কি এখানে আসতে পারবো না? বাবা মাকে খুব দেখতে মন চাইছিল, তাই এসেছি। আসবি ভালো কথা, কিন্তু আমি এ বাড়িতে থাকলে তুই এখানে আসবি না। তোর মতো গরিবের বউয়ের সাথে আমি এক ছাদের নিচে থাকবো না, বুঝেছিস? আপা, তুমি কি বলছো এসব? আমার স্বামী গরিব বলে কি ও মানুষ না? আর তাছাড়া তুমি এখানে এসেছো সেটা আমি কি করে জানবো? আমি তো সব সময় তোমার খোঁজ খবর রাখি না। চুপ কর, একদম আমাকে আপা বলে ডাকবি না। তোর মতো মেয়ের আপা হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। থাকিস তো একটা কুঁড়ে ঘরে, নুন আনতে পান্তা ফুরাই তোর। আমার মতো ব্যবসায়ীর বউয়ের বোন হওয়ার তোর কোনো যোগ্যতা নেই। আমি যতই কুঁড়ে ঘরে থাকি আপা, আমার ওই কুঁড়ে ঘরেই অনেক শান্তি আর সুখ আছে, যেটা তোমার নেই। আর আমার মতো সুখী তুমি কখনোই হতে পারবে না, যতই তোমার টাকা পয়সা থাক। যাই হোক, তুমি যখন এখানে এসেছো আমি এখানে থাকবো না, পরে না হয় মা বাবার সাথে দেখা করে নেব। এই বলে নীলা বাড়ি ফিরে যায়। শুধু বড় বড় কথা, টাকার কাজ কি মুখে হয়? তোর মতো সুখী হওয়ার আমার কোনো দরকার নেই, বাবা মায়ের অবাধ্য মেয়ে একটা। কি হলো নীলা, তুমি আবার বাড়ি ফিরে আসলে যে? কোনো কি সমস্যা হয়েছে? এরপর নীলা রাহুলকে সমস্ত কথা খুলে বলে। তোমার বোন কি কখনো নিজেকে বদলাবে না? কেন তোমাকে এত কথা শোনায়? তুমি তার কি ক্ষতি করেছো বলো? আমি সেটা জানি না গো, কিন্তু যতই হোক
ও তো আমার বড় বোন, তাই আমি ওর সম্পর্কে কোনো খারাপ কথা বলতে চাই না। তুমি এখন এসব কথা বাদ দাও। তুমি না হয় পরে কোনো দিন বাবার বাড়িতে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এবার আমি আসি, কাজে যেতে হবে। তুমি সাবধানে থেকো। এই বলে রাহুল কাজে বের হয়। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস, আর নীলা গর্ভবতী হয়। আমি খুব খুশি নীলা। আমাদের এই ছোট কুঁড়ে ঘরে একটা ফুটফুটে সন্তান আসবে, যে এই ঘরটা আলোকিত করে তুলবে, তাই না? হ্যাঁ গো, আমাদের সন্তান সুস্থভাবে এই পৃথিবীতে আসলে ওকে নিয়েই বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবো। আর কোনো কিছুরই আফসোস থাকবে না আমার জীবনে। এভাবেই তারা কথা বলতে থাকে। তাদের সন্তান আসার খুশি যেন শেষই হয় না। অন্যদিকে, ওগো, তুমি জানো নীলা মা হবে। নীলা মা হবে তো আমাদের কি? ওদের নিয়ে তুমি এত ভাবছো কেন? আর এই কথা তুমি জানলেই বা কি করে? মা বলেছে যে কিছুদিনের মধ্যেই নীলা মা হবে। শোনো না, আমার তো সব কিছুই আছে, শুধু একটা সন্তান নেই। এবার আমিও মা হতে চাই। তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও না, আমি খুব তাড়াতাড়ি একটা সন্তান চাই। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি তোমাকে কালকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি এত চিন্তা করো না তো। টাকা থাকলে সব কিছু হয়, দেখবে ওদের থেকেও অনেক সুন্দর একটা সন্তান হবে আমাদের। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওদের থেকেও হাজার গুণ সুন্দর সন্তান হবে আমাদের। কোনো কিছুরই অভাব আমার জীবনে থাকবে না। এভাবেই তারা কথা বলতে থাকে। পরের দিন সকালবেলা সোহেল রিতাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ম্যাডাম, আমাদের সব কিছু ঠিক আছে তো? আর শোনেন, আমাদের এমন কিছু ওষুধ দিন যেন খুব তাড়াতাড়ি একটা সন্তান হয়। যত টাকা লাগবে সব ব্যবস্থা হবে। আপনাদের কারোরই কোনো সমস্যা নেই, একদম সব কিছু ঠিক আছে। আর হ্যাঁ, সব কিছু টাকা দিয়ে হয় না, সন্তান ওপরওয়ালার দান, তাই তার কাছে চাইতে থাকুন। অবশ্যই আপনারা সন্তান পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে, তাড়াতাড়ি কিছুই সম্ভব না। এভাবেই ডাক্তার তাদের অনেক রকম কিছু বোঝাতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছু মাস, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। অন্যদিকে নীলার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়। তাদের ঘরে যেন খুশির বন্যা বইছে। কি হয়েছে রিতা? তুমি এভাবে কান্না করছো কেন? আসলে কি জানো তো, আমি আমার পাপের ফল পাচ্ছি। নীলা সন্তানের মা হয়ে গেল, কিন্তু আমি বড় বোন হয়েও একটা সন্তানের মা হতে পারলাম না। হয়তো ওপরওয়ালা আমাকে কখনো সন্তানই দেবে না। না না রিতা, এভাবে বলো না। ওপরওয়ালা নিশ্চয়ই তোমাকে মা হওয়ার সুখ দেবে। আমরা আবারও অন্য কোনো ডাক্তারের কাছে যাব। আর কিছুতেই কাজ হবে না গো। আমার পাপের বোঝা যে অনেক বেশি। আমি সব সময় টাকা দিয়ে সুখ খুঁজেছি, গরিব মানুষদের সাথে খারাপ ব্যবহার করেছি। হয়তো তার জন্যই ওপরওয়ালা আমার কোল খালি রেখেছে। তাই আজই আমি আমার পাপের বোঝা একটু কমাবো। কি করবে তুমি? আমি নীলার কাছে ক্ষমা চাইবো। ও আমাকে ক্ষমা করলে একটু অন্তত শান্তি পাবো। ঠিক আছে, চলো, আমিও যাব তোমার সাথে। এরপর তারা দুজনে নীলার বাড়ি যায়। আপা, তোমরা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে এসেছো? আমরা তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস তো না হওয়ারই কথা বোন। কোনো খারাপ মানুষ কি ভালো মানুষের কাছে আসতে পারে? কিন্তু তবুও চলে আসলাম। আমাকে তুই ক্ষমা করে দে বোন। তোর সাথে যে আমি অনেক অন্যায় করেছি, তাই আজ তিলে তিলে তার শাস্তি পাচ্ছি আমি। কি বলছো তুমি এসব আপা? আমি তোমার কোনো কথাতেই কষ্ট পাইনি। তুমি আমার বড় বোন, দয়া করে এভাবে ক্ষমা চেও না। হ্যাঁ আপা, আপনি এভাবে ক্ষমা চাইবেন না। আমরা আপনার কথায় কষ্ট পেলেও সেই কষ্ট আজকে শেষ হয়ে গেছে। আপনারা আমাদের বাড়িতে এসে সব কষ্ট মুছে দিয়েছেন। এটা বললে হয় না ভাই। আমরা দুজনেই যে তোমাদের সাথে খারাপ আচরণ করেছি, তাই ক্ষমা চাইতেই হবে। নীলা, তুই বলেছিলি না শুধু টাকা দিয়েই সুখী হওয়া যায় না? ঠিকই বলেছিলি। টাকা দিয়ে সব কিছু করা গেলেও সন্তান পাওয়া যায় না। তোর মতো আমি হয়তো কখনোই মা হতে পারবো না বোন। অনেক পাপ করেছি আমি। আমাকে তোরা ক্ষমা করে দে। এভাবে বলো না আপা। আমাদের সন্তান তো তোমাদেরও সন্তান। এই নাও, ওকে তোমরা আদর করো। তোমাদেরও ওপরওয়ালা একদিন না একদিন সন্তান দেবে। তোমরা কষ্ট পেও না। এই শুনে রিতা তার বোনের সন্তানকে কোলে নেয় আর অনেক আদর করতে থাকে। এভাবেই রিতা বুঝতে পারে মানুষের জীবনে টাকাই সব কিছু না। জীবনে টাকার চাইতেও অনেক মূল্যবান জিনিস রয়েছে।